আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি টেলমিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু অবস্থান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা বাংলাদেশের যে স্থানীয় সম্পদ ভিত্তিক যে কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো সম্পর্কে জানবো, যেগুলো আসলে আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, একই সাথে বাংলাদেশ শিল্প নির্ভর দেশ হতে চলেছে এবং একই সাথে বাংলাদেশে কিন্তু খনিজ সম্পদের বা প্রাণিজ সম্পদেরও কিছুটা প্রাচুর্য রয়েছে। তো সেই সাপেক্ষে এই ধরনের মৌলিক বিষয়গুলি থেকে ভর্তি পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন চলে আসে এবং সেইগুলোকে আমাদের খুব মনোযোগ দিয়ে উত্তর দিতে হয় এবং সেই সাপেক্ষেই মূলত আজকের লেকচারটি। এবং আজকের লেকচারটিকে আমরা সেই সম্পদ ভিত্তিক যে তথ্য সেই ধাঁচেই কিন্তু গড়ে তোলার চেষ্টা করেছি এবং আমরা সরাসরি আজকের আলোচনার মধ্যে মনোনিবেশ করব। তার আগে জেনে নিই, আপনাদের সাথে আজকে আমি রয়েছি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই এই যে সম্পদগুলো কোন কোন বিষয়গুলো আমাদের আলোচনা থাকছে সেটি আমরা দেখে নিব এবং একটু বলে নেই যে আমাদের বিভিন্ন সময় অনেক সময় যে দেখা যায় যে বাংলাদেশের সম্পদ ভিত্তিক কিছু মানচিত্রের অবস্থান লক্ষ্য করতে পারা যায়। আমরা যদি অনেক সময় বাংলাদেশের খনিজ সম্পদের অবস্থান বা বাংলাদেশের কৃষিজ সম্পদের অবস্থান এগুলো যদি মানচিত্র দেখেও আমরা ভালোভাবে বুঝতে পারি, সেটি কিন্তু আমাদের জন্য ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে কোর্স প্ল্যানিং বা লেকচার আউটলাইনটি, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের টপিকগুলো হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের বনজ সম্পদ, বাংলাদেশের খনিজ সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ এবং শিল্প কারখানা। অর্থাৎ প্রত্যেকটি বিষয় কিন্তু খুবই ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত আমাদের বাংলাদেশের অর্থনীতির সাথে এবং এগুলো কিন্তু সরাসরি আমাদের বাংলাদেশের অর্থনীতিকে কন্ট্রিবিউট করে থাকে। সেই সাপেক্ষেই কিন্তু আমাদের এই বিষয়গুলো জেনে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কালক্ষেপণ না করে শুরু করবো আমাদের আজকের আলোচনা। আমাদের প্রথম যে আলোচনার প্রশ্নটি সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ বাংলাদেশ, আমরা প্রথমেই বলেছি যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং এখানে শতকরা 80% মানুষেরও বেশি তারা কৃষি কাজের সাথে জড়িত। সেই সাপেক্ষে অনেকগুলো সংস্থা রয়েছে যে সংস্থাগুলোকে আমরা খুব মনোযোগ দিয়ে জেনে ফেলতে হবে। আমরা সেই সংস্থাগুলো সম্পর্কে জানবো যে কৃষি ভিত্তিক কোন কোন সংস্থাগুলো রয়েছে। আপনারা একদম প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। সো মূলত এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনেকগুলো আঞ্চলিক কেন্দ্র কিন্তু বর্তমান বাংলাদেশে রয়েছে এবং সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর অবস্থান হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং একটু কৃষি গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান, যেখানে কিনা 103টিরও বেশি ফসলের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এবং এটি আমরা একটু আগেই জানলাম যে এটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত এবং এটি 290টি জাত এবং 310টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই তথ্যটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু কেনার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, 290টি ফসলের জাত এবং 310টি প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে এবং এর 60টি গবেষণা কেন্দ্র রয়েছে, 28টি উপকেন্দ্র রয়েছে এবং কৃষি ভিত্তিক একটি টার্ম অর্থাৎ 72টি রয়েছে এমএলটি সাইট অ্যান্ড 9 FSRD সাইট এবং এই সাইটগুলো মূলত বাংলাদেশের কৃষির যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টকে নির্দেশ করে এবং তার মাধ্যমে একটি অ্যানালাইসিসের মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশের কৃষিতে নতুন নতুন ফসলের অন্তর্ভুক্তি এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। সো এই ছিল মূলত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে অবস্থান, যেটা আমরা গাজীপুর জয়দেবপুর দেখলাম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটিও কিনা গাজীপুরের জয়দেবপুর অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, যেটি কিনা ঢাকার মানিক মিয়া এভিনিউতে অবস্থিত, অর্থাৎ এটি একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, যেটি কিনা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত। এছাড়াও কৃষি বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট BSRTI, এটি আসলে রাজশাহীতে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট এবং এটি হচ্ছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এবং আরেকটি হচ্ছে তেল বীজ গবেষণা কেন্দ্র, যেটি কিনা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে এই গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত কোন কোন সংস্থা, এটি নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হয়। অর্থাৎ আমরা কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউটের অবস্থানটাকে পাট গবেষণা ইনস্টিটিউটের অবস্থানের সাথে মিলিয়ে ফেলতে পারে অনেক সময়। সুতরাং আপনাদের পড়ার স্টাইলের জন্য আপনারা এটিও করতে পারেন, গাজীপুর জয়দেবপুর এটি খাতায় লিখে নিয়ে তারপর তার পাশে 3টি কলাম করে ফেলবেন। যে 3টি কলামে আপনি লিখে রাখবেন যে গাজীপুরের জয়দেবপুরে কোন কোন ইনস্টিটিউট অ্যাকচুয়ালি অবস্থিত, যার মধ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে, ধান গবেষণা ইনস্টিটিউট রয়েছে এবং তেলবীজ গবেষণা কেন্দ্র রয়েছে। তো সেই সাপেক্ষে যেটি হবে, এই
অবস্থান কেন্দ্রিক যে কনফিউশন সেটি কিন্তু আপনাদের থাকবে না, আপনারা একটু ভালোভাবে মনে রাখতে পারবেন। এই ছিল মূলত বাংলাদেশের কৃষি বিষয়ক সংস্থার একটা আপডেট। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কৃষি খাদ্যশস্য উৎপাদন কেন্দ্রিক সাম্প্রতিক যে সমীক্ষা, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন খুব কম আসে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে হুট করে প্রশ্ন চলে আসে। সো এই উৎপাদন কেন্দ্রিক একটি সমীক্ষা আমাদের জানা দরকার যে বাংলাদেশে বর্তমানে খাদ্যশস্যের অবস্থানটি আসলে কি, যেহেতু 2019-20 2020-এর যে একটি সমীক্ষা সেটি কিন্তু এখনো আমাদের সামনে চলে আসেনি, যেটি আমরা একেবারে বছরের যে সালতামামি সেই আঙ্গিকে আমরা একেবারে শেষের দিকে দেখতে পাবো। সো এটি মূলত কৃষি খাদ্যশস্য উৎপাদন কেন্দ্রিক সাম্প্রতিক সমীক্ষা, আমরা সেই বিষয়গুলো আলোচনা করে আমরা দেখতে পাচ্ছি আউশ ধান যেটি কিনা 2017-18 সালে 27.09 মেট্রিক টন ছিল, এবং যদি 2018 এবং 19-এ 27.02 মেট্রিক টন হয়েছে, এটি কিছুটা আমরা কমতি লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি আমন খাদ্যশস্যের যে উৎপাদন কেন্দ্রিক সমীক্ষা যেটি কিনা 139.94 মেট্রিক টন ছিল, পরবর্তীতে 141.34 মেট্রিক টনে উন্নীত হয়েছে এবং এটি কিছুটা বৃদ্ধিও পেয়েছে বলা চলে। আমরা দেখতে পাচ্ছি বোরো ধান, এটি কিন্তু 195.76 মেট্রিক টন ছিল 2017-18 অর্থ বছরে। আমরা দেখতে পেরেছি 2018-19 অর্থ বছরে এটি 196.23 মেট্রিক টনে উন্নীত হয়েছে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু বেশিরভাগ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসে। সুতরাং আপনারা কিন্তু এই সমীক্ষাগুলো যদি একান্তই মনে রাখতে না পারেন, আপনারা এটি স্কিপও করতে পারেন চাইলে। তবে আমি যেটি সাজেস্ট করবো সেটি হচ্ছে এটি একবার দেখে যাওয়া, যাতে আপনার রিসেন্ট যে 2020 সালের সমীক্ষা, সেই সমীক্ষার মাধ্যমে আপনি তো আপডেটেড থাকার চেষ্টা করতে পারেন। এবং আমরা এই যে 3 প্রকারের ধানের কথা বললাম, যেগুলোর খাদ্যশস্য এবং উৎপাদন কেন্দ্রিক সাম্প্রতিক সমীক্ষা আমরা আলোচনা করলাম, আমরা দেখতে পাচ্ছি মোট যে উন্নয়নের গ্রোথ, সেই গ্রোথের জায়গায় দেখতে পাবো 2017-18 বছরে 362.79 মেট্রিক টন উৎপাদন হয়েছে, এবং এটি 2018-19 অর্থ বছরে বৃদ্ধি পেয়েছে এবং এটি হয়েছে 364.59। মূলত এই হচ্ছে কৃষি খাদ্যশস্য উৎপাদন কেন্দ্রিক একটি চাল ভিত্তিক যে সমীক্ষা, সেটি আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি গমের যে একটি উৎপাদন কেন্দ্রিক সমীক্ষা, গম এটি 2017-18 অর্থ বছরে 11.53 মেট্রিক টন এবং 2018-19 অর্থ বছরে 12.87 মেট্রিক টন, এবং এটি কিছুটা উন্নীত হয়েছে বোঝা যাচ্ছে। ভুট্টা দেখতে পাচ্ছি 2017-18 অর্থ বছরে 38.93 মেট্রিক টন এবং 2018-19 অর্থ বছরে 38.28 মেট্রিক টনে উন্নীত হয়েছে, কিছুটা মোটামুটি একই লেভেলে বলা চলে। আমরা দেখতে পাচ্ছি মোট এই গম এবং ভুট্টা মিলিয়ে মোট অবস্থানটি হচ্ছে 413.25 মেট্রিক টন 2017-18 অর্থ বছরে, এবং এটি উন্নীত হয়ে 2018-19 অর্থ বছরে এসেছে 415.74 মেট্রিক টনে। সো এই ছিল মূলত আমাদের কৃষি খাদ্যশস্যের যে উৎপাদন কেন্দ্রিক একটি সমীক্ষা। আমরা যদি প্রাণিজ সম্পদের ক্ষেত্রে একটি ইভালুয়েশন লক্ষ্য করি, আমরা দেখতে পাবো দুধ, এটি কিন্তু 2017-18 অর্থ বছরে 94.06 লিটারের একটি হিসাব রয়েছে, এবং যেটি কিনা অনেকখানি কমে গিয়ে 2018-19 অর্থ বছরে 70.16 অবস্থিত হয়েছে, এবং অর্থাৎ এই দুটি সমীক্ষার মধ্যে আমরা একটি তারতম্য লক্ষ্য করতে পারছি বটে। আমরা দেখতে পাচ্ছি মাংস, এই উৎপাদনটি 2017-18 অর্থ বছরে 72.60 তে 2017-18 অর্থ বছরে ছিল, যেটি কিনা কিছুটা অবনতি হয়ে 2018-19 অর্থ বছরে 62.78-এ অবনীত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই প্রাণিজ সম্পদের ক্ষেত্রে সবগুলোই একটু কমতির দিকে ছিল, আর ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে ডিম দেখতে পাচ্ছি আমরা 2017-18 অর্থ বছরে 1,55,200 এই পরিমাণ ছিল, এবং 2018-19 অর্থ বছরে 1,18,520 এই পরিমাণে ছিল। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে এটি কিন্তু আপনাদেরকে একটি ধারণা প্রদান করা, যে ধারণার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে করে একটি সাম্প্রতিক সমীক্ষা প্রশ্ন আকারে চলে আসতে পারে, এবং যেটি কিনা এমসিকিউ আকারে চলে আসলে আপনি নির্দ্বিধায় উত্তর করতে পারেন। এবং সেই সাপেক্ষে এটি যেন খুবই গুরুত্বপূর্ণ যে কৃষি খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে এই সমীক্ষাগুলো আসলে কিভাবে, অনেক সময় প্রশ্ন চলে আসে 2019-20 বা 20 অর্থ বছরে আমাদের দুধ বা মাংসর এর উৎপাদন কত, বা উৎপাদন সমীক্ষা কোনটি, বা নির্ধারিত উৎপাদন সমীক্ষা। আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু একটি পরিসংখ্যান ব্যুরো রয়েছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সো তাদের যে প্রতিবেদনটি রয়েছে, যেটি কিনা বছর শেষে আপনারা দেখতে পাবেন, সো তাদের প্রতিবেদনটি কিন্তু আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই সাম্প্রতিক সমীক্ষাগুলো কেন গুরুত্বপূর্ণ এবং কেন আসলে এই তথ্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই ছিল মূলত আমাদের খাদ্যশস্য উৎপাদন কেন্দ্রিক সমীক্ষা। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে
এবং যেটি বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, ধানকে কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত করে রাখি। এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন, ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের একেবারে সাম্প্রতিক অবস্থান সেটি আমরা উদ্দিষ্ট করেছি, এবং উৎপাদনে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে তৃতীয়। এটি একেবারেই সাম্প্রতিককালে বাংলাদেশের যে অবস্থান সেই সাপেক্ষে এটিকে নিরূপণ করা হয়েছে। এটি আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। এবং উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় হচ্ছে চীন, তারা হচ্ছে ধান উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে, এবং রপ্তানির ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। সো আমরা আসলে উৎপাদন এবং রপ্তানি দুটি বিষয় কিন্তু আলাদা, কারণ অনেক সময় উৎপাদন প্রসেসিং এর সাথে ওই দেশের মৌলিক চাহিদা মেটানোর একটি অবস্থান তৈরি থাকে, এবং যার কারণে অনেক সময় রপ্তানি অধিক অবস্থান এবং উৎপাদনের অধিক অবস্থান একই সাথে সাম্যাবস্থা হয় না। আমরা দেখতে পাচ্ছি রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থান হচ্ছে থাইল্যান্ড ধান উৎপাদনের ক্ষেত্রে, ধান রপ্তানির ক্ষেত্রে। এবং গবেষণা ইনস্টিটিউটের ক্ষেত্রে ধান গবেষণা ইনস্টিটিউট আমরা একটু আগেই জানলাম যে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত, এবং এটি ধান এবং চাল দুটোই, অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটি এবং বাংলাদেশ যে ধান গবেষণা কেন্দ্র সেটিও কিন্তু আসলে মূলত এই গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি পাট কিন্তু বেশি উৎপন্ন হয় রংপুর জেলায়, এবং এটি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়, অর্থাৎ এটি মূলত শুরুর দিকেই বাংলাদেশ রয়েছে। উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় হচ্ছে ভারত, এটি আমরা অনেকেই জানি। এবং রপ্তানির ক্ষেত্রে অবশ্য বিশ্বের শীর্ষস্থানে অবস্থান রয়েছে আমাদের বাংলাদেশ। এবং পাট গবেষণা ইনস্টিটিউট আমরা একটু আগে বললাম ঢাকার শেরেবাংলা নগর বোর্ড মানিকগঞ্জে। সো মানিকগঞ্জ বলতে যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে মানিকগঞ্জে এটির একটা অবস্থান রয়েছে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোর ইম্পর্টেন্টলি আমরা যদি ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থানটি তৃতীয় দেখতে পেলাম, এবং একই রকমভাবে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চা উৎপাদনের ক্ষেত্রে যেভাবে কিনা বাংলাদেশ সম্প্রতি নবম স্থান লাভ করেছে, এখানে 11তম দেওয়া হচ্ছে, এটি নবম হবে। এবং উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে যেমন শীর্ষস্থানীয় চীন, এবং একই সাথে রপ্তানিতেও কিন্তু বিশ্বের শীর্ষস্থানীয় হচ্ছে চীন। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত, এবং চা জাদুঘরও শ্রীমঙ্গলে অবস্থিত, এবং একই সাথে বাংলাদেশের যে চা বোর্ড সেটি অবশ্যই চট্টগ্রামে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি রেশম, এই রেশম এটি বেশি উৎপন্ন হয় রাজশাহী জেলায়, এবং এটির গবেষণা ইনস্টিটিউটও কিন্তু রাজশাহীতে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি তামাক, এটি বেশি উৎপন্ন হয় রংপুর জেলায়। আমরা দেখতে পাচ্ছি তুলা, এটি সবচেয়ে বেশি উৎপন্ন হয় যশোর জেলায়। এটি আপনারা একটু মনে রাখবেন, এটি কিন্তু আগের বছর একটি প্রশ্ন এসেছে, তুলা বেশি উৎপন্ন হয় কোন জেলায়। আপনারা বুঝতে পারছেন এই টেবিলের মধ্য থেকে কিন্তু একটি প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি, এবং এটি আমাদের খুবই মনোযোগ দিয়ে জেনে ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাবার সবচেয়ে বেশি উৎপন্ন হয় কক্সবাজার জেলায়, সেটিও জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আখ, এটির গবেষণা ইনস্টিটিউট রয়েছে ঈশ্বরদীতে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ডাল, এটিরও গবেষণা ইনস্টিটিউট রয়েছে ঈশ্বরদীতে। আমরা দেখতে পাচ্ছি মশলা, এটির গবেষণা ইনস্টিটিউট রয়েছে বগুড়াতে, তো খুব ইম্পর্টেন্ট এটি। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি আম, এটির গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। সো এই ছিল মূলত আমাদের কৃষি সংক্রান্ত তথ্যের আদ্যপান্ত। আমি প্রথমেই বলে ফেলেছি যে আসলে এখান থেকে ইম্পর্টেন্ট সাপেক্ষে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা একটু মনোযোগ দিয়ে এখান থেকে এই বিষয়গুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। কৃষি সংক্রান্ত তথ্যের পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জানবো, আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের ধান সম্পদ, অর্থাৎ আমরা এবং পার্টিকুলারলি কিছু সম্পদ সম্পর্কে জানবো, সেটি আমরা ধান এবং পাটের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ধান সম্পদ সম্পর্কে আমরা কিছু তথ্য কিন্তু অলরেডি জেনে ফেলেছি। সো কিছু তথ্য রিপিটেশন হবে, বাট এটি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্যই আমি আলাদাভাবে এটিকে নোট করার ট্রাই করেছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ধান সম্পদ যেটি সবচেয়ে বেশি ধান হয় বাংলাদেশের ময়মনসিংহে। এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টিকে খুব নির্দিষ্টভাবে উদ্দিষ্ট করতে পারি সেটা হচ্ছে ধান উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যেটা আমরা কিছুক্ষণ পূর্বেই জানলাম। এছাড়াও ধান উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে চায়না। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাল রপ্তানির ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে থাইল্যান্ড, সেটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যে ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটি কিন্তু জয়দেবপুরে অবস্থিত। এবং এটিও আমরা কিছুক্ষণ আগে জেনেছি বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট তথা বাড়ি বা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সেটিও গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিছুটা রিপিটেটিভ মনে হতে পারে, বাট এটির গুরুত্বপূর্ণ অবস্থান অনেক বেশি, এই কারণে আমি এটি আবার উচ্চারণ করে ফেললাম। এবং আপনারা এখান থেকে একটি প্রশ্ন পেতে পারেন, এই সম্ভাবনাটি মাথায় রেখে কিন্তু আপনারা পড়াশোনাটি শেষ করবেন। আমরা বাংলাদেশের পাট সম্পদের ক্ষেত্রে একটু বলতে পারি পাট গবেষণা ইনস্টিটিউট যেটিকে বলা হয় BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, সেটি কিন্তু ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। এবং একটু আগে বলেছিলাম যে মানিকগঞ্জে একটি অবস্থান রয়েছে, আমরা টেবিলের মধ্যে আলোচনা করছিলাম। সো এটি আমরা একটু ক্লিয়ার করি যে বাংলাদেশ পাট গবেষণা বোর্ড সেটি কিন্তু মানিকগঞ্জে অবস্থিত।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পাট হয় হচ্ছে রংপুর জেলায়। আমরা এটিও দেখতে পাচ্ছি পাট উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান সেটি দ্বিতীয় বর্তমানে। আমরা এটিও দেখতে পাচ্ছি পাট উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে ভারত, এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাট রপ্তানির ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। সো এটি আমরা একটু আগে জেনেছি। এবং এক প্রকার কাপড় যেটি হয় জুটন, সেটি হচ্ছে 70% পাট এবং 30% তুলার সমন্বয় তৈরি এক প্রকার কাপড়, যেটিকে আমরা জুটন বলা হয়। সো এটিও কিন্তু একটি ঐতিহ্যের মধ্যে অন্তর্ভুক্ত। সেই পার্সপেক্টিভটা আমাদের জেনে ফেলা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম যে বাংলাদেশের ধান সম্পদ এবং বাংলাদেশের পাট সম্পদ এর বর্তমান অবস্থানটি। আমরা এবার আরো কিছু তথ্য দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে বড় পাটকল হচ্ছে আদমজি পাটকল, যেটি কিনা 1951 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে আদমজি পাটকল এটি কিনা আমরা জানি যে অনেকেই জানি যে বন্ধ হয়ে গেছে, এবং এটি আসলে কবে বন্ধ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি আসলে বন্ধ হয়েছে 30 জুন 2002 সালে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। আদমজি পাটকল যেহেতু বাংলাদেশের সবচেয়ে এবং পৃথিবীর সবচেয়ে বড় পাটকল ছিল, সেটি 30 জুন 2002 সালে বন্ধ হয়। এবং এখানে একটি তথ্য অ্যাকচুয়ালি একটু মিসিং আছে, আমি এটি আপনাদের যে স্লাইড আপনারা পাবেন সেখানে আমি এটিকে পরবর্তীতে অ্যাড করে দিব। এবং একটু বলে রাখা ভালো, যেটি আপনারা তথ্যের গ্যাপটি দেখতে পাচ্ছেন যে আদমজি পাটকল আবার আসলে কবে চালু হয়। সো আমরা যেটি প্রথমে দেখতে পেলাম সেটা হচ্ছে এর বন্ধ করার যে অবস্থানটি রয়েছে, সেটি হচ্ছে যে আদমজি পাটকল 30 জুন 2002 সালে বন্ধ হয় এবং আদমজি পাটকল মূলত আবার চালু হয়। তার যে অনেকগুলো ইউনিট রয়েছে, অবশ্য এটি কিন্তু একবার সবগুলো ইউনিট চালু হয়নি, যে 2 নম্বর ইউনিট বা 3 নম্বর ইউনিট এভাবে কিন্তু আমরা বেশ কিছু পরিচয় দেখতে পেয়েছি। এবং মূলত 2002 সালের 30 জুন এটি বন্ধ করার পর এটি 1 নম্বর ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় পরিণত হয়, এবং তবে 2 নম্বর ইউনিট সেটি কিন্তু আবার চালু করা হয়। এবং সেই আদমজি পাটকল চালুর উদ্যোগ পরবর্তীতে 2010 সালের দিকে গ্রহণ করা হয়। এই তথ্যটি যেন খুবই গুরুত্বপূর্ণ, যেটি এখানে ইনক্লুড করে নেই অবশ্য। সো বেসিক্যালি আমি আবারও বলছি যে 2010 সালের দিকে মূলত এই আদমজি পাটকল এটি চালু হয়। এবং মোর ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে জেনে ফেলতে হবে সেটা হচ্ছে যে এটি কিন্তু খুবই ঐতিহাসিকভাবে বিখ্যাত, কারণ এটি 1947 সালে ভারত বিভাগের সময় বাংলায় তখন 108টি পাটকল ছিল, কিন্তু সবগুলি কিন্তু ভারতে ছিল। কিন্তু পাকিস্তান সরকার যখন কিনা মুসলিম শিল্পোদ্যোক্তাদেরকে পাটকল স্থাপন উৎসাহিত করেন, তখন আদমজি পরিবারের 3 ভাই ছিলেন, যারা কিনা ওয়াহিদ আদমজি, জাকারিয়া আদমজি, গুল মোহাম্মদ আদমজি, এদের উদ্যোগে মূলত এটি শুরু হয়। এবং একটু জানতে হবে আপনাদেরকে যে আদমজি পাটকল কিন্তু 1972 সালে এই আদমজি যে জুট মিলটি সেটি কিন্তু জাতীয়করণ করা হয়। এবং দেখা গিয়েছে যে নিয়মিত লোকসানের কারণে প্রায় 2002 সালের 30 জুন এই পাটকলটি বন্ধ করে দেওয়া হয়। এবং সেই সময় এই পাটকলে প্রায় 25,000-এরও বেশি শ্রমিক নিযুক্ত ছিল। এবং এর যে 2 নম্বর ইউনিটটি সেটি পরবর্তীতে 2010 সালে আবার চালু করা হয়। অর্থাৎ এর 2টি ইউনিট ছিল, যে বলা হয় 1 নম্বর ইউনিট এবং 2 নম্বর ইউনিট। আমরা এটি জেনে গেলাম যে আদমজি পাটকল আবার চালু হয় 2010 সালে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। সেই সাপেক্ষে মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশের আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তরটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি আমরা আসলে এখন দেখে ফেললাম যে আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। আমরা এরপর একটু আলোচনা করব বাংলাদেশের চা সম্পদ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চা সম্পদ। এবং চা সম্পদের ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে মোট চা বাগান বাংলাদেশের পরিমাণ কত। এবং বাংলাদেশের মোট চা বাগান হচ্ছে যে 163টি। এবং মোর ইম্পর্টেন্টলি যেতে হবে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় 1847 সালে। যা আমাদের এই অঞ্চলটিতে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ কবে শুরু হয়, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চা বাগান এটি আসলে স্থাপিত হয় সিলেটের মালনী ছড়ায়। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ চা বাগান তৈরি করা হয়েছে পঞ্চগড়ে, এবং যেখানে কিনা অর্গানিক চা বাগান তৈরি করা হয়েছে। এবং এটি খুবই ইউনিক একটি বিষয়। আমাদের এই প্রশ্নটি কিন্তু এর আগেও চলে এসেছে, অর্গানিক চা বাগান কোথায় তৈরি করা হয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অর্গানিক চায়ের নাম হচ্ছে মিনা চা, এবং সবচেয়ে বেশি চা জন্মে মৌলভীবাজারে। এবং চা গবেষণা কেন্দ্র ও জাদুঘর যেটি রয়েছে সেটি হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত। এবং বাংলাদেশের যে অবস্থানটি রয়েছে সেটি চা উৎপাদনের ক্ষেত্রে এই বাংলাদেশের অবস্থান 11তম। এবং আমি একটু আগে জেনেছি চা উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত, তবে চা উৎপাদনের ছাড়া চা রপ্তানির ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে কেনিয়া, যেটিও আমি একটু আগে জেনেছি। সো এর বাইরে আমাদের আরেকটু জানা যায় যে জাতীয় অর্থনীতিতে নিঃসন্দেহে অবশ্যই চা সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এর উৎপাদনের পরিমাণে বছরে প্রায় 650 মিলিয়ন কেজি চা প্রায় 25টি দেশে রপ্তানি করা হয়। এবং চা উৎপাদনের দিক থেকে ভারত তো শীর্ষ দেশ, এছাড়াও চীন রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, কেনিয়া রয়েছে। এবং অবশ্যই এই তালিকায় বাংলাদেশের অবস্থানটি আসলে কত এটি আমাদের জানা দরকার। আমরা এটিও জেনে ফেললাম যে 11তম। এবং আমাদের একটু জানা লাগবে যে বর্তমানে প্রায় 47,781 হেক্টর জমিতে প্রায় 164টি চা বাগান রয়েছে, যার মধ্যে
সবাই আমরা জানি যে সিলেট বিভাগে চা বাগান সবচেয়ে বেশি, এবং এটা আসলে সত্য। এই যে 163টি চা, দুঃখিত 164টি হবে মূলত। আপনারা চা সম্পদের প্রথম তথ্য প্রবাহে দেখতে পাচ্ছেন মোট চা বাগান 163টি, এটা আসলে 164টি হবে। সো আমি আসলে যেটি বলতে চাচ্ছিলাম যে 164টি চা বাগানের মধ্যে সিলেট বিভাগে কিন্তু 148টি চা বাগান রয়েছে, অর্থাৎ অবশিষ্ট 10% চট্টগ্রাম বিভাগে উৎপন্ন হয়, 90% সিলেট বিভাগের মধ্যে রয়েছে। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি পঞ্চগড় জেলায়ও বেশ কিছু চা বাগান স্থাপন করা হচ্ছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল মূলত আমাদের বাংলাদেশের চা সম্পদ বা বাংলাদেশের আনুষঙ্গিক কৃষি সম্পদ নিয়ে আলোচনা। আমরা কৃষি সংক্রান্ত এবার অন্যান্য তথ্য জানবো। আমরা এতক্ষণ পর্যন্ত খুব প্রিন্সিপাল কিছু ফসলের কথাবার্তা জেনেছি, যেমন ধান, পাট, চা। তো আমরা এর বাইরে আরো কি কি ফসল রয়েছে সেই ফসলগুলোর যে আপডেট সেই সম্পর্কে একটু জানবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেশম বেশি উৎপন্ন হয় চাঁপাইনবাবগঞ্জে, এটি আমরা কিছুক্ষণ আগে জেনেছি। আমরা দেখেছি তামাক বেশি জন্মে রংপুর জেলায়। একটু বলে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্য, এই যে অবস্থানটি রয়েছে এখান থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে, সো এর যে উদ্যোগটি সেটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় যেটি হয় বিভিন্ন ফসলের ক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন ফসলের শাখা বা বিভিন্ন ফসলের প্রজাতি বা জাত এই সংক্রান্ত প্রশ্ন চলে আসে। যেমন একটি নাম ধরে ওই অমুক নামটি কোন ফসলের জাতের সাথে সম্পর্কিত বা এটি কোন ফসলের অন্তর্ভুক্ত। তো সেই সাপেক্ষে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমরা অনেকবার দেখতে পারি, সেই সাপেক্ষে এই তথ্যগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি তুলা বেশি জন্মে যশোর জেলায়, যেটি আমরা একটু আগে জেনেছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাবার বেশি উৎপন্ন হয় কক্সবাজারের রামুতে। এবং যেই ধরনের প্রশ্নগুলোর কথা আমি একটু আগে ইন্ডিকেট করেছি যে বাংলাদেশের কোন ধরনের প্রশ্নগুলো সামনে অনেক বেশি আসে, সেটা হচ্ছে রূপালী ও ডেলফোজ উন্নত জাতের তুলা। সো এইরকম প্রশ্ন কিন্তু অনেকভাবে চলে আসে, যেমন তুলার বা রূপালী কোন জাতের ফসল বা ডেলফোজ কি। সো এইরকম প্রশ্নগুলো কিন্তু বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়তেও এই ধরনের প্রশ্ন চলে আসে। সো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই যে বিভিন্ন ফসলের জাত বা বিভিন্ন ফসলের জাত ভিত্তিক যে তথ্য বা প্রজাতি ভিত্তিক তথ্য, এগুলো কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ষষ্ঠ তথ্য প্রবাহে যে ইউরিয়া সারে কাঁচামাল হিসেবে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মিথেন গ্যাস। সো মূলত এই ধরনের সারগুলোতে অন্যান্য আরো অনেক জৈব সার রয়েছে, সেই জৈব সারগুলো নিয়েও আমাদের অনেক সময় আলোচনা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আনারস বাংলাদেশে যেটি বেশি উৎপন্ন হয় পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে। আমরা দেখতে পাচ্ছি সুমাত্রা ও ম্যানিলা, আপনাদের অনেকে মনে হতে পারে এটি দুটি এলাকার নাম, কারণ আপনারা শুনেছেন সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে সম্পর্কিত, ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের সাথে সম্পর্কিত। কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অতীতে অনেকবার দেখেছি যে সুমাত্রা এবং ম্যানিলা শহর ব্যতীত অন্য কি জিনিস বা অন্য কোন জাতীয়, বা সরাসরি প্রশ্ন আসে সুমাত্রা এবং ম্যানিলা কোন জাতীয় শস্য। সো উত্তরটা হবে বেসিক্যালি তামাক জাতীয় শস্য এই সুমাত্রা এবং ম্যানিলা। আমরা দেখতে পাচ্ছি বর্ণালী এবং শুভ্র, এটি আসলে কি, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় চলে আসে, এবং এটি হচ্ছে মূলত উন্নত জাতের যে ভুট্টা সেটি। আমরা দেখতে পাচ্ছি ইক্ষু গবেষণা কেন্দ্র, এটি কোথায় অবস্থিত, আমরা দেখতে পাচ্ছি পাবনার ঈশ্বরদীতেই মূলত ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত। আমরা আলুর একটি উন্নত জাত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলুর একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম যে কৃষি উদ্যানটি রয়েছে সেই কৃষি উদ্যানটি মূলত গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত। এছাড়াও আমরা একটি বিষয় আবার দেখতে পাচ্ছি ইউরিয়া সার তৈরিতে যে মিথেন গ্যাস ব্যবহৃত হয়, যেটি আমরা কিছুক্ষণ পূর্বে জেনেছি। সো এই ছিল মূলত আমাদের কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য, যে পার্সপেক্টিভ থেকেও পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে পারে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করব। আমাদের পরবর্তী আলোচনায় আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, এবং যে তথ্য প্রবাহগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদ। বাংলাদেশের বনজ সম্পদ, আমরা এতক্ষণ ধরে কিন্তু কৃষি সম্পদের কথা জেনেছি, এবং এটি সম্পূর্ণ আলাদা একটি আলোচনা, এবং সেই সাপেক্ষে আমরা এটি বোঝার চেষ্টা করব বাংলাদেশের বনজ সম্পদ। এবং এটি বলে রাখা ভালো, এখান থেকে কিন্তু পরীক্ষায় খুব বেশি রকমের প্রশ্ন চলে আসে। আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রথম তথ্য প্রবাহে যে বাংলাদেশের বনভূমির পরিমাণটি, এটি আমাদের জেনে ফেলতে হবে। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে 25 লক্ষ হেক্টর, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটিও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারি হিসেব মতে বাংলাদেশে 17.02% বনভূমি রয়েছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বনজ সম্পদের আলোচনা, মূলত মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ যেটি, সেটি হচ্ছে শাল বৃক্ষ, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ভাওয়ালের যে বনাঞ্চল সেটি অবস্থিত গাজীপুর জেলায়, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু বনভূমির পরিমাণ নিয়ে আলোচনা হচ্ছে, আমি একটু বলে রাখি যে বাংলাদেশে কিন্তু জনপ্রতি বনভূমির পরিমাণ যদি আমরা আলোচনা করি, যে এই মোট বনভূমি তো আসলে 25 লক্ষ হেক্টর, তাহলে এই 25 লক্ষ হেক্টরের মধ্যে প্রতি বনভূমির পরিমাণ অর্থাৎ ভাগ করে দিলে সেটি কি পরিমাণ আসে, সেই হিসেবটা আমাদের জানা দরকার। বাংলাদেশের জনপ্রতি বনভূমির পরিমাণ আসলে 0.02 হেক্টর।
সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি রিপোর্ট আমি বলি যে বাংলাদেশের বনভূমি তাদের মোট ভূমির 11%, এবং এই সূত্রটিও আমি বলে দিই যে আমি কোথা থেকে জানতে পারলাম। এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও এর বিশ্ব রিপোর্ট 2011-র একটি মত যে বাংলাদেশের বনভূমি আসলে মোট ভূমির 11%। এবং আমি একটু বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই ধরনের রিপোর্ট থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে যে অমুক রিপোর্ট মতে বাংলাদেশের এই বর্তমান বনভূমি বা এই অবস্থানটি আসলে কেমন। সো এই রিপোর্টগুলো কিন্তু জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু খুবই বিশেষায়িত রিপোর্ট। আমি আগেও বলেছি আমার একটি লেকচারে, সেটা হচ্ছে জাতিসংঘের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর যে রিপোর্টগুলো এগুলো কম্পারেটিভলি অথেন্টিক বলা চলে। এছাড়াও বাংলাদেশের যে জাতীয় প্রতিবেদনগুলো রয়েছে, যেটি আমি শুরুতেই বললাম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স রয়েছে, সো এই ধরনের রিপোর্টগুলো আপনারা যদি পড়তে পারেন তাহলে আপনাদের জন্য এটি খুবই সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ রক্ষায় যে গাছটি ক্ষতিকর এটা হচ্ছে ইউক্যালিপটাস। এটি আমরা অনেক সময় এটি মনে করতে পারি যে কোনো গাছ আবার ক্ষতিকর হতে পারে কিনা, এবং এটি আসলে সত্য। ইউক্যালিপটাস গাছটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উপকূলীয় সবুজ বনাঞ্চল নামে একটি ট্যাগ তৈরি করা হয়েছে, যেখানে 10টি জেলার অন্তর্ভুক্ত রয়েছে উপকূলীয় সবুজ বনাঞ্চল। আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মূলত চট্টগ্রামে, এবং বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে মূলত রাজশাহীতে। সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি একক জেলা হিসেবে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে বনভূমির পরিমাণ বেশি হচ্ছে বাগেরহাটে। এর অনেক বড় একটি কারণ হচ্ছে মূলত সুন্দরবন, কারণ সুন্দরবনের অনেক লম্বা একটি অংশ বা বৃহত্তম অংশ কিন্তু বাগেরহাটে পড়েছে। সেই সাপেক্ষেও কিন্তু বাংলাদেশের একক জেলা হিসেবে বাগেরহাটে বনভূমির পরিমাণটি সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি যে গরান গাছের ছাল থেকে রং তৈরি করা হয়, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোন গাছের ছাল থেকে মূলত রং তৈরি করা হয়। এটি গরান গাছের ছাল থেকে, এবং গরান গাছটি কিন্তু আসলে সুন্দরবনেই প্রাপ্ত হয় বেশি। আমরা দেখতে পাচ্ছি ধুন্দল কাঠ, এটি মূলত পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বৈলাম বৃক্ষ, খুবই বড় আকৃতির কিছু বৃক্ষ, এবং এই বৈলাম বৃক্ষ জন্মে মূলত বান্দরবানের বনাঞ্চলে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ নীতি, যেটি বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি বলা হয়, সেটি ঘোষণা করা হয় 1992 সালে। এবং আমরা লাস্টে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি, এখানে একটু বানান ভুল রয়েছে কিন্তু এটি আসলে হবে বনভূমি। সো বেসিক্যালি বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই মূলত 28টি জেলায়। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলায় বনভূমি বিদ্যমান রয়েছে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান বনভূমির যে অবস্থানটি। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে মূলত একটি আলোচনা, যে আলোচনাটি আমরা করলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই বনজ সম্পদের ক্ষেত্রে যে বনভূমির একটি আপডেট, সেটি আমরা বুঝতে পারলাম। সো আমরা আমাদের এই আলোচনার ক্ষেত্রে পরবর্তী আলোচনা মুভ করবো। আমরা দেখছি যে বাংলাদেশের বনজ সম্পদ যেহেতু আমরা জানলাম, আমরা এখন তো জানবো বাংলাদেশের বনজ সম্পদের ব্যবহার কেন্দ্রিক। আচ্ছা, তো একটু বলে রাখা দরকার যে বাংলাদেশের বনজ সম্পদের ব্যবহার কিন্তু খুবই ব্যাপ্তিমূলক অবস্থানে রয়েছে, এবং সেই সাপেক্ষে আমরা এই আলোচনাটি করব। আমরা দেখতে পাচ্ছি বনজ সম্পদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাঁশ ও ঘাস, যেটি কিনা ব্যবহার হয় কর্ণফুলী এবং সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গর্জন এবং জারুল রয়েছে বনজ সম্পদ হিসেবে, যেটি কিনা রেলপথের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি যে চাপালিশ ও গামারি রয়েছে, যেটি কিনা বাংলাদেশের মূলত সাম্পান ও নৌকা তৈরিতে ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেগুন রয়েছে, যেটি কিনা আসবাবপত্র তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা ওটাকে সেগুন কাঠের নাম শুনেছি। এছাড়া আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের শাল বৃক্ষ রয়েছে, যেটি কিনা গৃহ, টেলিফোন, বৈদ্যুতিক তারের খুঁটি বা আসবাবপত্র এগুলো তৈরিতে মূলত ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে গেওয়া, ধুন্দল ও শিমুল, যেটি কিনা দিয়াশলাই বা ম্যাচের কাঠি যেটা আমরা বলি, এবং পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি গোলপাতা, এই বনজ সম্পদটি ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি কুরচি নামে একটি বনজ সম্পদ রয়েছে, যেটি কিনা ছাতার বাট তৈরিতে ব্যবহার করা হয়। ছাতিম নামে একটি পণ্য রয়েছে, যেটি মূলত টেক্সটাইল পণ্য হিসেবে ব্যবহার করা হয়। মূলত এই ছিল বাংলাদেশের বনজ সম্পদের মোটামুটি আদ্যপান্ত এবং তার যে ব্যবহারের ধরনটি, সেটি সম্পর্কে আমরা একটু জানলাম। আমি একটু আলোকপাত করব এই বিষয়ে যে বাংলাদেশের যে বনজ সম্পদ বা বনভূমি নিয়ে যেহেতু আমরা অনেক বেশি জেনে ফেলছি, আমাদের বর্তমানে এই বনজ সম্পদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুন্দরবন, যেটি সম্পর্কে আমরা একটু জানবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বনজ সম্পদের কিন্তু অনেকগুলো উপাদান সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে জানলাম, এবং মোর ইম্পর্টেন্টলি এদের কেন্দ্রীয় যে সংস্থাটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার। এবং তাদেরকে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বলা হয়, যেটি কিনা চট্টগ্রামের 16 শহরে অবস্থিত। এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আমরা একটু আগে জেনেছি যে 7টি জেলায় বনভূমি রয়েছে। আপনারা 7টি জেলা জেনে রাখেন, সেটিও আমাদের জন্য বেটার। একটি হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা।
এবং একই সাথে বাংলাদেশের বনভূমিকেও কিন্তু 4টি অঞ্চলে বিভক্ত করা হয়, সেটিও আমরা একটু জেনে রাখি। সেটা হচ্ছে বাংলাদেশের 4টি অঞ্চল হচ্ছে যথাক্রমে 1 নম্বর হচ্ছে পাহাড়ি বনাঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চল, সমতল এলাকার শালবন এবং গ্রামীণ বনাঞ্চল। সো এই সাপেক্ষে যদি আপনি আমরা যদি বাংলাদেশের বৃহত্তম বন ইন্ডিকেট করি, সেটি কিন্তু পাহাড়ি বা পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল কিন্তু চলে আসবে। এছাড়া মধুপুর ভাওয়ালগড় কিন্তু মূলত 4105 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এবং এটিও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ভাওয়ালের বনাঞ্চল আমরা অনেকেই জানি গাজীপুর জেলায় অবস্থিত। সো এটি হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। আমরা এছাড়াও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যেমন কোন জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, সেটি হচ্ছে বাঁশ জাতীয় গাছ। আসতে পারে যে ম্যানগ্রোভ কাকে বলে। আচ্ছা হ্যাঁ, এই কনফিউশনটা একটু দূর করে দিব আমি পরবর্তী লেকচারে গেলে আপনার কনফিউশনটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে, কারণ পরবর্তী মুভটি হচ্ছে সুন্দরবন নিয়ে। সো যেহেতু সুন্দরবন নিয়ে আলোচনা চলে আসলো, আমি একটু ম্যানগ্রোভ সম্পর্কে প্রথমে আলোচনা করব। সো ম্যানগ্রোভ হচ্ছে লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ, যেটিকে ম্যানগ্রোভ বলে। এবং ম্যানগ্রোভ বাংলাদেশের প্রায় সুন্দরবন এবং কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে দেখতে পাওয়া যায়। সেটিও খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। আবার অনেকে বলে যে টাইডাল বনও বলা হয় সুন্দরবনকে। টাইডাল বা স্রোতজ আসলে কাকে বলে? সো বেসিক্যালি যেই ভূমিটি মূলত জোয়ারের পানিতে এটি প্লাবিত হয় এবং আবার এটি ভাটায় শুকিয়ে যায় এবং তাকেই মূলত টাইডাল বা জোয়ার ভাটার বন বলা হয়। এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশের খুলনা এবং পটুয়াখালী জেলার দক্ষিণাংশ উপকূলীয় বনভূমি সুন্দরবন এই শ্রেণীর বৃহত্তম বন হিসেবে রয়েছে। এবং আমরা কক্সবাজারের চকরিয়াতেও কিন্তু এই শ্রেণীর বন রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে পৃথিবীর বিখ্যাত টাইডাল ভূমি এই চকরিয়া বনাঞ্চলকে বলা হয়, যেটি কিনা সংরক্ষিত রয়েছে। আমরা সুন্দরবন সম্পর্কে যেহেতু জানবো, আমরা প্রথমে একটু সুন্দরবন সম্পর্কে তথ্য জেনে তারপরে এই জায়গায় চলে আসি। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার এবং যে সাপেক্ষে সুন্দরবনের 62% এবং বাংলাদেশে অবস্থিত এবং 38% ভারতে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ, এখানে একটা বানান ভুল রয়েছে, ম্যানগ্রোভ হবে। ম্যানগ্রোভ ও টাইডাল বা স্রোতজ বন হলো সুন্দরবন এবং সুন্দরবনের বৃহত্তম বৃক্ষ হচ্ছে সুন্দরী, 70% অবস্থান এর মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে 1997 সালের 6 ডিসেম্বর। এবং আমরা 3টি অভয়ারণ্য নিয়ে একটু আলোচনা করব। সুন্দরবনের যে 3টি অভয়ারণ্য রয়েছে, একটি হচ্ছে কটকা, এটি হচ্ছে দক্ষিণ নীলকমল এবং আরেকটি হচ্ছে পশ্চিম মান্দারবাড়িয়া। সো এই হচ্ছে মূলত সুন্দরবনের 3টি অভয়ারণ্য। এবং যেখানে উৎপাদন ভিত্তিক একটি তথ্য আমাদের জানা দরকার, সেটা হচ্ছে দেশের ব্যবহৃত কাঠের শতকরা 60% আসে এই সুন্দরবন থেকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাঘ যেহেতু সুন্দরবনের একটি সৌন্দর্যের মধ্যে পড়ে, সেই বাঘ গণনার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতির নাম হচ্ছে পাগমার, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সবশেষ যেটি জেনে ফেলতেছি সেটি হচ্ছে সুন্দরবন দিবস হচ্ছে 14 ফেব্রুয়ারি। একটু বলে না ভালো, সেটা হচ্ছে যে এই সুন্দরবনের যে আলোচনাটি আমরা করলাম, অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে, যেমন সুন্দরবনের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? মূলত আমরা সূর্যের কন্যা সুন্দরী গাছকে বলা হয় এবং যার নাম অনুসারেই মূলত সুন্দরবন বনটির কথা উল্লেখ করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা একটু আগে শুনলাম যে বাংলাদেশের যে বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত, সেটি কিন্তু মধুপুর ও ভাওয়াল অঞ্চলের বনভূমি। সো আমাদের বাংলাদেশের যে পরিবেশ নীতির কথা আমরা একটু আগে জেনেছি এবং আমরা এটাও জেনে নিই, বাংলাদেশ কিন্তু বন সংরক্ষণ আইন রয়েছে, অর্থাৎ 2টি আইন রয়েছে। একটি হচ্ছে বন আইন 1990 এবং একটা হচ্ছে বন আইন 2002। এছাড়াও বাংলাদেশে কিন্তু সুন্দরবনে আমাদের অনেকগুলো পেশার মানুষ রয়েছে, তার মধ্যে মৌয়ালি বা মাওয়ালি যাদেরকে বলা হয়, তারা অন্যতম, যারা কিনা মধু সংগ্রহ যাদের কাজ। এবং এখানে এক ধরনের ঘাস পাওয়া যায় যেটি হচ্ছে নেপিয়ার। এটি মূলত অনেক সময় প্রশ্ন কিন্তু আসে যে নেপিয়ার কি, তো উত্তরটি হচ্ছে এক জাতীয় ঘাস। আবার আমরা এটিও বলতে পারি যে আমাদের যে জাতীয় বন বা সুন্দরবন, এটি কিন্তু টাইডাল বন এবং একক হিসেবে বৃহত্তম বন বলা চলে। এবং যেই বাগেরহাটের কথা আমরা জেনেছি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় যেহেতু বাগেরহাটে সবচেয়ে বেশি, তাহলে সেই পরিমাণটি আমরা জেনে নিই যে বাগেরহাটে মূলত বনভূমির পরিমাণ হচ্ছে 2705.95 বর্গ কিলোমিটার। এবং অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে যে চিরহরিৎ পাতা ঝরা গাছ কোনগুলো? সো এর উত্তরটা হচ্ছে যেসব গাছের পাতা আসলে একসাথে ঝরে যায় না এবং পাতাগুলো চির সবুজ থাকে, এগুলো মূলত চিরহরিৎ পাতা ঝরা গাছ। এবং অনেকে বলতে পারে এই গাছগুলো কেমন বা গাছগুলো কি কি? এগুলো হচ্ছে গামারি, শিমুল, করই, সেগুন, জারুল। আবার যদি প্রশ্ন আসে ক্রান্তীয় পাতা ঝরা কি, তাহলে সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে যেসব গাছের পাতা একেবারে সম্পূর্ণরূপে ঝরে যায় সেগুলো হচ্ছে বিষয়। সেগুলো মূলত বনজ সম্পদ কেন্দ্রিক আমি কিছু তথ্য আপনাদেরকে বলছি, যেগুলো আসলে আপনাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি আরেকটু অ্যাড করি যে ক্রান্তীয় পাতাঝরা নিয়ে আমি বললাম, এই ক্রান্তীয় পাতাঝরা গাছটি কি? যেমন করই রয়েছে, হিজল, বহেরা, হরিতকি, কাঁঠাল, নিম, সেগুলো মূলত ক্রান্তীয় পাতাঝরা গাছের মধ্যে রয়েছে।
তো বাংলাদেশের বনজ সম্পদের ক্ষেত্রে এই ধরনের টার্মিনোলজি কর্তৃক যে আলোচনা সেগুলো কিন্তু অনেক সময় চলে আসার সম্ভাবনাটি রয়েছে। তো সেই সাপেক্ষে আমাদের এটিকে খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কৃষি এবং বনজ এই দুটি সম্পদ সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা উপনীত হচ্ছি আমাদের আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে, এটি আমরা আলোচনা করব। প্রথমে আমরা অনেকগুলো তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, সেই কনসেপ্টটি সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অবশ্যই বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ বাংলাদেশের ক্ষেত্রে, এবং বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র সেটি আবিষ্কৃত হয় 1955 সালে। আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে ভাগ করা হয় 23টি ব্লকে মূলত, যে সাপেক্ষে এটি মূলত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, এবং যেটি কিনা আপনারা অনেকেই জানেন যেটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এরপরে আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সুন্দরপুর গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে বাপেক্স মূলত সরকারি প্রতিষ্ঠান, সো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পরবর্তী দেখতে পাচ্ছেন বাখরাবাদ গ্যাস ক্ষেত্র সেটি অবস্থিত কুমিল্লায়। আমরা এই গ্যাস ক্ষেত্র কেন্দ্রিক একটি সমীক্ষা বা একটি টেবিল সংক্রান্ত আলোচনা একটু পরে করবো। আমরা তার আগে একটু জেনে রাখছি এবং জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের বর্তমান অবস্থানটি আসলে কেমন। সো মূলত বাংলাদেশের বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত, এবং দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে সাঙ্গু। এটিও খুবই গুরুত্বপূর্ণ যে এবং সাঙ্গুর পাশাপাশি আরেকটি রয়েছে কামতা নামে, যেটিও কিনা বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র রয়েছে। এবং এই অর্থে সাঙ্গুর কথাটি বললাম কারণ এটি দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের মধ্যে রয়েছে। এছাড়াও সাঙ্গু গ্যাস ক্ষেত্রের অবস্থান হচ্ছে 16 নং ব্লকে, অর্থাৎ বাংলাদেশের সবগুলো খনিজ সম্পদকে কিন্তু অনেকগুলো ব্লকে বিভক্ত করা হয়েছে। সেই সাপেক্ষে সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি মূলত 16 নং ব্লকে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি মাগুরছড়া গ্যাস ক্ষেত্র, যেটি কিনা অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে নরসিংদী জেলার করিমপুর ও নজরপুরে। মোর ইম্পর্টেন্টলি যেটি আমাদেরকে জেনে ফেলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প সেটি কিন্তু শুধুই ফেনীর যে সোনাগাজী, সেই ফেনীর সোনাগাজী প্রকল্প চট্টগ্রামের মিরসরাই কিন্তু এর সাথে কানেক্টেড না, ফেনীর সোনাগাজী আলাদাভাবে রয়েছে। এবং এই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রূপপুর পারমাণবিক প্রকল্পের একটি চিত্র কিন্তু এখানে উদ্দিষ্ট করা হয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই দুটি কেন্দ্র সম্পর্কে একটু জানবেন। এখান থেকে প্রায় প্রশ্ন আসে যে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত কিংবা বায়ু বিদ্যুৎ প্রকল্পটি আসলে কোথায় অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটি কিনা খুবই আলোচিত এবং বাংলাদেশ এবং ভারতের সাথে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু বন্ধন ভিত্তিক উপাদান হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এবং যেটি কিনা বাগেরহাটের রামপালে অবস্থিত, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা সর্বশেষ তথ্যটি দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোথায় অবস্থিত, যেটি কিনা পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। সো রূপপুর পারমাণবিক প্রকল্প কিন্তু খুবই আলোচিত একটি প্রকল্প। এবং খনিজ সম্পদ যেহেতু নিয়ে আমরা আলোচনা করছি, আমরা একেবারে যদি বেসিক জায়গা থেকে একটু বলি, খনিজ সম্পদের যে ভূগর্ভস্থ অবস্থান, এখানে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আসলে কেমন। তো আমরা অনেকেই জানি যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভূতাত্ত্বিক পরিবেশে সঞ্চিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে গন্ডশিলা, কাঁচবালি, বালু, চীনামাটি, ইটের মাটি, পিট মাটি বা মণিক, ওয়েল বা খনিজ তেল যেটাকে আমরা বলি, বা গ্যাস, এই ধরনের বিষয়গুলো রয়েছে। এবং এছাড়াও কিন্তু এই তেল গ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে কিনা বাংলাদেশের এখন পর্যন্ত 22টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, যেটি আমরা একটু পরেই জানতে পারবো। এবং বাংলাদেশের খনিজ তেল ক্ষেত্রের যে বর্তমান অবস্থান রয়েছে সেই মজুদ সম্পর্কে আমরা একটু জানবো। এছাড়াও কয়লা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ আমাদের। এবং আমরা জানি 1959 সালে ভূপৃষ্ঠের অত্যাধিক গভীরতায় সর্বপ্রথম বাংলাদেশের কয়লা আবিষ্কৃত হয়, এবং জিএসবি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, যাদেরকে বলা হয় বাংলায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। তাদের প্রচেষ্টায় কিন্তু 4টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়। এবং আমরা দেখেছি 1997 সালেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ কোম্পানি বিএইচপি মিনারেলস, তারা কিন্তু কয়লা খনি আবিষ্কার করলে দেশে এই কয়লা খনির সংখ্যা মোট 5টিতে দাঁড়ায়। এই ছিল মূলত আমাদের বাংলাদেশের খনিজ সম্পদের আদ্যপ্রান্ত। আমরা আসলে জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবস্থা অংশ নিয়েই মূলত এই বিষয়গুলো জেনেছি। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করে আমরা দেখতে পাবো গ্যাস কেন্দ্র কেন্দ্রিক তথ্য প্রবাহ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ গ্যাস কেন্দ্র কেন্দ্রিক, যেটি আমাদের এখন আলোচনা চলে আসবে। সেটি আমরা প্রথমে তথ্য প্রবাহগুলো একটু জেনে নিই। সেটি হচ্ছে যে তারপর আমরা কিছু বিষয় জানবো যে তেল গ্যাস কেন্দ্রিক। প্রথমে আমি দেখে দিচ্ছি যে বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কিন্তু সিলেটের হরিপুরে। আমি সালটি আপনাদের বলে দিই, তাহলে আপনার মনে থাকবে 1955 সালে, অর্থাৎ প্রথম আবিষ্কৃত ক্ষেত্রে সালটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা নর্থ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। সর্বমোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 27টি, এটি জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, এটি। এরপর আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক গ্যাস ক্ষেত্র, এটি হচ্ছে সর্বমোট 2টি, একটি হচ্ছে সাঙ্গু এবং আরেকটি হচ্ছে কুতুবদিয়াতে। পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র হচ্ছে 2টি, এটি হচ্ছে ছাতক এবং অপর হচ্ছে কামতা।
আমরা জানি যে বাখরাবাদ যে শ্রীকাইলে অবস্থিত গ্যাস ক্ষেত্র এটি আসলে কুমিল্লাতে অবস্থিত, এবং কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র যেটি এটি মূলত সিলেটে অবস্থিত। এবার একটু তেল গ্যাস সম্পর্কে আপনাদের একটু বলে দেই যে আমাদের কিন্তু 22টি তেল গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রথমেই বললাম এর মধ্যে 20টি গ্যাস ক্ষেত্রের যে পরিমাপকৃত গ্যাস মজুদের পরিমাণ সেটি প্রায় 25 ট্রিলিয়ন ঘনফুট, অর্থাৎ এখানে অনেক শুষ্ক গ্যাস বা যেটাকে ড্রাই গ্যাস বলা হয়। সো এখানে রয়েছে, এর মধ্যে ভেজা গ্যাসও রয়েছে, যার মধ্যে বিয়ানীবাজার রয়েছে, জালালাবাদ রয়েছে, কৈলাসটিলা যেটা আমি একটু আগে বললাম এটি রয়েছে। এবং বর্তমান দেশে ব্যবহৃত বাণিজ্যিক জ্বালানি প্রায় 70% কিন্তু এই প্রাকৃতিক গ্যাসের দ্বারা মেটানো হচ্ছে, এবং আশা করা হচ্ছে ভবিষ্যৎ যে আমাদের জ্বালানি চাহিদা রয়েছে তার সিংহভাগ কিন্তু এই খাত থেকে পূরণ করা হবে। এবং আমরা সবাই জানি যে প্রাকৃতিক গ্যাসের সর্বাধিক ব্যবহার কিন্তু বিদ্যুৎ খাতে। সো আমরা সবাই যে বিষয়টা জানি এটি কিন্তু আমাদের সমীক্ষা আকারে জানতে হবে, যেহেতু আপনারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পড়ছেন। সো জানতে হবে যে প্রাকৃতিক গ্যাসের যে দ্বারা যে মেটানো হচ্ছে বাণিজ্যিক জ্বালানি সেটি কত ভাগ, সেটা হচ্ছে 70%, এবং প্রাকৃতিক গ্যাসের সর্বাধিক ব্যবহার যে বিদ্যুৎ খাতে তার পরিমাণ কত, সেটা হচ্ছে মোট ব্যবহারের 44%, অর্থাৎ এর মাধ্যমে প্রায় উৎপাদিত বিদ্যুতের 68% পাওয়া যায়। এরপরেই রয়েছে সার উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের ব্যবহার, যার পরিমাণ হচ্ছে 28%, এবং এরপর রয়েছে শিল্প, গৃহস্থালী, বাণিজ্যিক বা অন্যান্য খাতে গ্যাসের ব্যবহার, যার পরিমাণ হচ্ছে 22%। মূলত এই সরকারি এবং বেসরকারি খাতে এই যে 12টি গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে গ্যাস উৎপাদন করা হয়, তারও কিন্তু দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 900 থেকে 900 মিলিয়ন ঘনফুটের মতো, সেটিও জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে দেশের আমি প্রথমে যেটি জানলাম যে 1986 সালে সিলেটের হরিপুরে বাংলাদেশের যে খনিজ তেল ক্ষেত্রটা আবিষ্কৃত হয়, এবং এই তেল ক্ষেত্রেও কিন্তু প্রায় 10 মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ রয়েছে। সো যেটিকে 1987 সালে জানুয়ারি মাস থেকে আমরা এই সিলেটের হরিপুর থেকে উত্তোলন করি, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল মূলত আমাদের গ্যাস ক্ষেত্র কেন্দ্রিক তথ্য প্রবাহ। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদ, এবং এটিও জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কয়লা। কয়লা প্রধানত ব্যবহৃত হয় জ্বালানিতে, যেটি আমরা এখন জানছি, এবং কয়লার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1959 সালে কিন্তু আমি প্রথমে বলেছি ভূপৃষ্ঠের অত্যাধিক গভীরতায় কয়লা আবিষ্কৃত হয়, এবং যেটি আমাদের জানতে হবে যে 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ কোম্পানি রয়েছে, তারা হচ্ছে বিএইচপি মিনারেলস, তারা বাংলাদেশে আসে এবং তারা আরও একটি কয়লা খনি বাংলাদেশে আবিষ্কার করে, যার কারণে এর আগে 4টি থাকার পরে পরবর্তীতে 5টি কয়লা খনির সংখ্যা দাঁড়ায়, এবং সকল কয়লা খনি মূলত আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। এবং কয়লা খনি যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোন কোন জায়গাতে অবস্থিত, আমরা বলবো একটি রয়েছে জামালগঞ্জে, যেটি কিনা অবস্থিত হচ্ছে এর স্তরের গভীরতা প্রায় 640 থেকে 1158 মিটার, এবং 64 মিটার পুরুও বটে এটি। সেটি একটি আমরা জানলাম জামালগঞ্জে 5টির মধ্যে। সেকেন্ডটি হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি, এটা আমরা সবাই কম বেশি জানি, যার স্তরের গভীরতা হচ্ছে 129 থেকে 506 মিটার, এবং স্তরের গড় পুরুত্ব হচ্ছে 51 মিটার। এছাড়া আমাদের আরেকটি কয়লা ক্ষেত্র হচ্ছে খালাসপীর কয়লা ক্ষেত্র। এই খালাসপীর কয়লা ক্ষেত্রের স্তরের গভীরতা হচ্ছে 257 থেকে 483 মিটার, এবং স্তরের গড় পুরুত্ব হচ্ছে 50 মিটার। এছাড়া রয়েছে দিঘিপাড়া কয়লা ক্ষেত্র, যার স্তরের গভীরতা হচ্ছে 328 থেকে 407 মিটার, এবং স্তরের গড় পুরুত্ব হচ্ছে 61 মিটার। এবং ফুলবাড়ি কয়লা ক্ষেত্র, ভেরি ইম্পর্টেন্টলি, যেটি কিনা 151 মিটার স্তরের গভীরতা সম্পন্ন অবস্থায় রয়েছে। মূলত এই যে বিএইচপি মিনারেলসের কথা আমরা বললাম, এই কোম্পানিটি এসে যে কয়লা ক্ষেত্রটা আবিষ্কার করে সেটি হচ্ছে ফুলবাড়ি কয়লা ক্ষেত্র, এবং পরবর্তীতে এই কয়লা খনির উন্নয়নের দায়িত্ব গ্রহণ করা আবার আরেকটি কোম্পানি, যারা হচ্ছে এশিয়া এনার্জি কর্পোরেশন, এবং তারাই কিন্তু বর্তমান পর্যন্ত এই কয়লা খনির যে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, এবং ভারত, চীন, ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে সাধারণত আমাদের বিভিন্ন ইটখোলা বা শিল্প কারখানায় ব্যবহার করা হয়। আমরা যদি দেখতে পাচ্ছি নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে, দ্বিতীয় তথ্য পর্বে আপনারা দেখতে পাচ্ছেন নীরব খনির দেশ, কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক সুপ্ত প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম খনিজ তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে, আমরা একটু আগে জানলাম 1986 সালের আপডেট থেকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তেল শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি চীনামাটি ব্যবহৃত হয় মূলত যে শিল্পে, সেটি হচ্ছে সিরামিক শিল্পে। সো এটিও খুবই গুরুত্বপূর্ণ চীনামাটির অবস্থান থেকে। এবং এটি নিয়ে একটু বলা দরকার যে বাংলাদেশের চীনামাটির উল্লেখযোগ্য কিন্তু মজুদ রয়েছে, যেখানে কিনা ভূপৃষ্ঠের উপরে বা সামান্য নিচে নেত্রকোনা জেলার বিজয়পুরে, শেরপুর জেলার ভুরুঙ্গাতে, বা চট্টগ্রাম জেলার হাইটগাঁও, কাঞ্চনপুর, এলাহাবাদ, আমি যে জায়গাগুলোর নাম বলছি, কিংবা দিনাজপুর জেলার মধ্যপাড়ায় অনেক চীনামাটির মজুদ রয়েছে। এবং চীনামাটি মূলত এক ধরনের কাদা মণিক দিয়ে গঠিত সিরামিক শিল্পে ব্যবহৃত উন্নত মানের কাদাকে বোঝানো হয়, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উন্নত মানের যে কয়লার সন্ধান সেটি পাওয়া গেছে জামালপুরে, এবং মধ্যপাড়া কঠিন শিলা খনি যেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে গিয়েছিলাম সেটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এছাড়াও দেশের প্রথম লোহার খনি পাওয়া যায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়। আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র যেটি সেটি অবস্থিত কক্সবাজারে। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি বাংলাদেশের গন্ধকের সন্ধান যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়াতে। আমরা দেখছি আহরণযোগ্য ইউরেনিয়াম যেটি, সেই আহরণযোগ্য ইউরেনিয়াম কিন্তু অবস্থিত বা এর সন্ধান পাওয়া যায় 2013 সালে, যেটি কিনা বাংলাদেশের সন্ধানটি পাওয়া যায় ময়মনসিংহ জেলার গারো পাহাড়ে। সো বেসিক্যালি এই যে খনন পদ্ধতি বা গড়ে প্রায় 36 মিটার বড় পুকুরিয়াতে কয়লা উত্তোলনের অবস্থা আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের বিষয়গুলোতে প্রায় খনি বিভাজন সংঘটিত হয়, যেটি আমি বলছিলাম যে বড় পুকুরিয়াতে 36 মিটার পুরো কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারিত হয়েছিল, পরবর্তীতে সেখানে খনি ধস ঘটে। সো বেসিক্যালি খনিজ সম্পদের ক্ষেত্রে খনি বিপর্যয়গুলো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি, যে আমাদের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে এটি যেমন অনেক আশীর্বাদ, ঠিক তেমনি বেশ কিছু দুর্ঘটনার কারণে এটি অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। তারপরেও এটি বলতে হবে যে আসলে এই যে পরিবেশ সংরক্ষণ বিধিমালার 1977 রয়েছে, যেখানে কিনা খনি প্রকল্পগুলোকে একটি লাল শ্রেণীভুক্ত শিল্প চিহ্নিত করা হয়েছে, সেই কারণে অনেক ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণের ক্ষেত্রে বা পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা বা বর্জ্য নিক্ষেপ ব্যবস্থাপনা ক্ষেত্রে একটি আইন প্রণয়ন করা হয়েছে, যার কারণে বর্তমানে এটি আরো একটি স্টেবল অবস্থানে রয়েছে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে বাংলাদেশের মৎস্য ও প্রাণীজ সম্পদ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এখন এটি সম্পর্কে আলোচনা করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মৎস্য আইনে এই তথ্য প্রভাবগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের মৎস্য আইনে 23 সেন্টিমিটার কম দৈর্ঘ্যের পোনা মারা নিষেধ, এবং এই নিষেধাজ্ঞা কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে যেটি খুব তাড়াতাড়ি চলে আসছে, সেটা আপনারা একটু জেনে নেবেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কেন্দ্র যেটি সেটি ময়মনসিংহে অবস্থিত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট যেটি সাভারে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ এবং নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। আমাদের কিন্তু ওই হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে, আপনারা অনেকেই জানেন। সো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মৎস্য সম্পদ আমাদের অর্থনৈতিক অবদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক বেঙ্গল হলো একটি কালো জাতের ছাগল এবং ব্ল্যাক কোয়ার্টার হলো পশুর রোগ। দুটি বড় কারণ হচ্ছে অনেক সময় অনেকে একটু মিসম্যাচ করে ফেলেন এবং অনেকে একটু গুলিয়ে ফেলেন, যে কারণে বলে ফেলা যে ব্ল্যাক বেঙ্গল মূলত ছাগল। আপনারা অনেকে সেটি মনে রাখতে পারবেন, অনেকেই শুনেছেন একটি বাড়ি একটি ছাগল প্রকল্প, যেখানে কিনা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো সেই সাপেক্ষে ব্ল্যাক বেঙ্গল হলো কালো জাতের ছাগল এবং ব্ল্যাক কোয়ার্টার হলো এক ধরনের পশুর রোগ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হরিণ প্রজনন কেন্দ্র, এটি অবস্থিত কক্সবাজারের ডুলা হাজরায়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাগল প্রজনন কেন্দ্র, এটি অবস্থিত সিলেটের টিলাগড়ে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অতিথি পাখি আসে মূলত সাইবেরিয়া থেকে। বাংলাদেশের রিসেন্ট টাইমে যেটাকে বলা হয় যে শিল্পর বা যেই প্রাণীজ সম্পদটি একটু সম্ভাবনাময় উঠছে, সেটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র, যেটি কিনা বাংলাদেশে অবস্থিত ময়মনসিংহের ভালুকায়। আমরা দেখতে পাচ্ছি মুখে ডিম রেখে বাচ্চা ফোটায় তেলাপিয়া মাছ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 5টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে সাধুবাণী কেন্দ্র ময়মনসিংহে, নদী কেন্দ্র চাঁদপুর, স্বল্প লোনা পানির মৎস্য চিংড়ি কেন্দ্র খুলনাতে, সামুদ্রিক মৎস্য সম্পদ ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারে এবং লাস্টলি চিংড়ি গবেষণা কেন্দ্র রয়েছে, যেটি কিনা বাগেরহাটে অবস্থিত। তো মূলত এই ছিল বাংলাদেশের মৎস্য ও প্রাণীজ সম্পদ কেন্দ্রিক যে আলোচনা, সেটি আমরা এটিও দেখতে পেলাম যে বাংলাদেশের মৎস্য সম্পদের আপডেটটি বর্তমানে কেমন। আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাব। আমরা যে পরবর্তী আলোচনা দেখছি শিল্প কারখানা, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বাংলাদেশের বর্তমানে শিল্প কারখানার অবস্থানটি আসলে কেমন, আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি যেটা আমরা জেনে ফেলবো। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জামালপুর, এবং আপনারা এখানে একটি ছবিও দেখতে পাচ্ছেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের। সো এটি মূলত বাংলাদেশের বর্তমানে বৃহত্তম সার কারখানা হিসেবে রয়েছে। এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রথম সার কারখানা যেটি সেটি কিন্তু হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি, যেটি কিনা সিলেটের ফেঞ্জুগঞ্জে অবস্থিত, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শিপইয়ার্ড, এটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে, এখানে একটু বানান ভুল রয়েছে, রপ্তানি করা হবে যেটি করে ডেনমার্কে। এবং আপনারা একটি জাহাজ দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে স্টেলা মরিস। আপনারা ছবি যদি ভালোভাবে দেখতে পারেন, আপনারা ছবিতে স্টেলা মরিসের নামটিও দেখতে পাচ্ছেন। মূলত এটি হচ্ছে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজ, যেটির নাম হচ্ছে স্টেলা মরিস। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে বাংলাদেশ ব্রাজিলের ওষুধ রপ্তানি করে, এবং আমাদের বাংলাদেশে যে ওষুধ পার্কটি রয়েছে সেটি স্থাপিত হয়েছে মূলত মুন্সিগঞ্জের গজারিয়াতে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। মূলত বাংলাদেশের শিল্প কারখানা এটি কিন্তু
খুব আলোচিত কিছু না, কিন্তু এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন চলে আসে, যেহেতু এর অবস্থানটি বা এর আমাদের তথ্যের পরিমাপটি খুবই ছোট, সেই কারণে আমাদের পড়ে ফেলাও কিন্তু খুবই ভালোভাবে আমরা এটি পড়তে পারবো। এবং আমরা এটা চেষ্টা করবো এটা বোঝার জন্য যে দেশের আমাদের বর্তমান যে আয়গুলো রয়েছে সেই সাপেক্ষে পড়ার। যেমন আমরা যদি জেনে নিই যে চামড়া গবেষণা ইনস্টিটিউট যে শিল্প সেটি সাভারে অবস্থিত। এছাড়া আমাদের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের অস্ত্র তৈরির কারখানা কিন্তু গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরি সেখানে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের যে 3 পার্বত্য জেলায় আনুষ্ঠানিকভাবে মোবাইল কার্যক্রম চালু করা হয়, যেটি 2008 সালের 15ই মে, সেই তথ্যটি খুবই ভালোভাবে আপনারা মনে রাখবেন। এছাড়াও বাংলাদেশের মোটর গাড়ির যে সংযোজনের বৃহত্তম কারখানা সেটা হচ্ছে চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজ। বিদেশি যারা বিনিয়োগকারী তাদের মধ্যে সর্ববৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে ইয়াং ওয়ান, এটা হচ্ছে কোরিয়ার। এবং আমরা এটিও জানবো দেশের আমাদের অপরিশোধিত জ্বালানি শোধনাগার যেটি, সেটি কিন্তু ইস্টার্ন রিফাইনারি, আমরা একটু আগে পড়েছিলাম, এবং এটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এবং লাস্টলি আমরা এটি একটু জেনে নিব, সেটা হচ্ছে আমাদের দেশের প্রথম কয়লা শোধনাগার, এটি হচ্ছে বিরামপুর হার্ড কোক লিমিটেড, যেটি কিনা দিনাজপুরে অবস্থিত। এছাড়াও সার কারখানা রয়েছে, যেমন ঘোড়াশাল সার কারখানায় ব্যবহৃত কাঁচামাল কোনটি, অনেক সময় প্রশ্ন আসে, এটি হচ্ছে তিতাস গ্যাস। দেশের প্রথম সার কারখানা ফেঞ্জুগঞ্জ, আমরা এটি জানলাম একটু আগে। এছাড়াও জাহাজ নির্মাণ শিল্প রয়েছে, যে আমাদের বর্তমানে জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র কারখানা কতটি, এটি হচ্ছে 3টি, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। সো আমাদেরকে যে বিষয়টি খুব ভালোভাবে অ্যাকনলেজ করে নিতে হবে, বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজ স্টেলা মরিস। আরেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু টুকি নেবেন, সেটা হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক সনদধারী প্রথম জাহাজের নাম কি? উত্তর হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। এটি কিন্তু বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একটি জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে তথ্য। এছাড়াও সিমেন্ট শিল্প রয়েছে, যেটি কিনা বাংলাদেশের সরকারি মৌলিক সিমেন্ট কারখানা রয়েছে ছাতক সিমেন্ট কারখানা। তো ছাতকটিও খুবই গুরুত্বপূর্ণ। বস্ত্র শিল্প রয়েছে, যেখানে কিনা বাংলাদেশ ইউরোপের জার্মানি থেকে বেশি পোশাক আমদানি করে। রপ্তানি আয়ের 56% তৈরি পোশাক থেকে আসে। এছাড়াও বৃহৎ কাগজের কর্ণ হচ্ছে খুলনা নিউজ প্রিন্টে, যেখানে কিনা কাঁচামাল হিসেবে গেওয়া কাঠ ব্যবহার করা হয়। বা ইপিজেড সংক্রান্ত বিষয় রয়েছে, যেখানে কিনা প্রথম বেসরকারি ইপিজেড স্থাপন করে ইয়াং ওয়ান কোম্পানি, যারা চট্টগ্রামে। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং এর ফাঁকে একটু জেনে রাখেন যে শিল্প কারখানার ক্ষেত্রে যে ইপিজেডের কার্যক্রম কিন্তু শুরু হয় 1983 সালে। সো এই ছিল মূলত আমাদের শিল্প কারখানার ক্ষেত্রে আপডেট। আমরা একেবারে লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন দেখব আমাদের আজকের লেকচারের সাথে কানেক্টেড কোন কোন প্রশ্নগুলো পূর্ববর্তী বছরে চলে এসেছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? এটি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। এর উত্তরটি হচ্ছে চিংড়ি। আমরা প্রথমে এটা আলোচনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কবে আবিষ্কৃত হয়? এটি হচ্ছে 1955 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তথ্য একটু ক্লিয়ার করি। অনেকে প্রথম গ্যাস ক্ষেত্র এবং প্রথম খনিজ তেল এই দুটি আবিষ্কার নিয়ে কনফিউশন করে যায়। আমি বলে দিচ্ছি, প্রথম গ্যাস ক্ষেত্র 1955 সালে আবিষ্কৃত হয়, কিন্তু প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় 1986 সালে। সো এই দুটি একটু আলাদা করে রাখবেন। এবং এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা এখন দেখতে পেলাম, কারণ এটি ঢাকা ইউনিভার্সিটি 2008 সালে এসেছে, 1999 সালে, এবং জগন্নাথ ইউনিভার্সিটি 2009 সালে এসেছে ডি ইউনিটে। এছাড়া বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে জিডিপিতে কৃষির অবদান কিন্তু অনেক প্রত্যেক বছর ভ্যারি করে। সো সেই সাপেক্ষে আমরা যদি বর্তমানের অবস্থানটি উল্লেখ করি, সেই ক্ষেত্রে এটি বলতে পারবো যে বাংলাদেশের জিডির যে বর্তমান অবদান সেটি হচ্ছে 21.17%। এটি হচ্ছে বর্তমানে, এবং খুব সাম্প্রতিককালে অর্থাৎ 2020-এর শেষ দিকে কিন্তু এই তথ্যটি পরিবর্তন হয়ে যাবে। আপনারা সাম্প্রতিক তথ্যটি জেনে নেবেন, কারণ এটি কিন্তু একেবারে পরিবর্তিত একটি তথ্য। এটি বাংলাদেশের যে মাথাপিছু আয়ের সমীক্ষার সাথে ভ্যারি করে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি যে 2বার এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? অবশ্যই তৈরি পোশাক শিল্প, এটি হচ্ছে উত্তর। এবং এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2বার বা 3বার এসেছে, জগন্নাথও 2বার এসেছে। কবে প্রথম বাংলাদেশের গ্যাস উত্তোলন করা শুরু হয়? মূলত একটি বিষয় হচ্ছে গ্যাস উত্তোলন করার ক্ষেত্রে যে আমাদের গ্যাস উত্তোলন শুরু হওয়ার প্রেক্ষাপট এবং গ্যাস ক্ষেত্র আবিষ্কার হওয়ার প্রেক্ষাপট দুটি কিন্তু ভিন্ন। আমরা এই ক্ষেত্রে যেটি দেখতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক যে গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রটি 1955 সালে আবিষ্কৃত হয়, কিন্তু আমরা যখন দেখতে পারি যে দ্বিতীয় গ্যাস ক্ষেত্র সুনামগঞ্জের ছাতক আবিষ্কৃত 1959 সালে, তার আগেই কিন্তু মূলত গ্যাস উত্তোলনটা শুরু হয়। অর্থাৎ 1955 সালের দিকেই কিন্তু এই গ্যাস উত্তোলনের জায়গাটি ক্লিয়ার হয়। অর্থাৎ হরিপুর গ্যাস ক্ষেত্র যেটি, সেটি 1955 সালে, এবং এই গ্যাস ক্ষেত্র উত্তোলনটি করা হয় মূলত আনুষ্ঠানিকভাবে তার পরের বছর থেকেই। এবং এটি জাতীয়করণ, এবং একটি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের গ্যাস উত্তোলন বা গ্যাসের ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি যে জাতীয়করণ কবে করা হয়, যেহেতু বাংলাদেশ শব্দটি উল্লেখ রয়েছে। এই বাংলাদেশ শব্দটি উল্লেখ থাকার কারণে আমরা 1955 সালে গ্যাস উত্তোলনটি সঠিক উত্তর বলতে পারবো না, এবং এটির উত্তর আবার চলে আসবে 1986 সালে। সেটিও মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে।
কোন জেলা তুলা চাষের জন্য উপযোগী? আমরা একটু আগে জেনেছি যেটি হচ্ছে যশোর জেলা, এটি তুলা চাষের জন্য উপযোগী। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? আমরা একটু আগে জেনেছি যমুনা ফার্টিলাইজার কোম্পানি, যেটি কিনা জামালপুরে অবস্থিত। সোনার বাংলা এক কি? এটি জগন্নাথ এসেছে, এর উত্তরটা হচ্ছে সোনার বাংলা এক ধরনের ধানের নাম, ধানের একটি জাত। এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি সিন্দুরি কিসের নাম? তো সিন্দুরি হচ্ছে এক ধরনের আলুর জাত বা আলু নামক যে ফসলটি তার একটি জাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ লেকচারের সাথে কানেক্টেড। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে লেকচারটি উপভোগ করার জন্য। আমি আশা করি আপনারা লেকচারের প্রত্যেকটি বিষয় আত্মস্থ করতে পেরেছেন এবং আমাদের বাংলাদেশের মানচিত্র কেন্দ্রিক যে পটভূমি, সেই কেন্দ্রে কিন্তু কৃষি সম্পদ, খনিজ সম্পদ বা বনজ সম্পদ কেন্দ্রিক কিন্তু বাংলাদেশের ম্যাপ পাওয়া যায়। সো আপনারা যদি ওই ম্যাপ দেখো বাংলাদেশের কৃষি, খনিজ বা কিংবা বনজ কিংবা প্রাণীজ সম্পদ নিয়ে আপনারা আলোচনা করেন, সেই বিষয়টি কিন্তু আপনারা খুঁজে পাবেন। সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় রিকমেন্ড করি ম্যাপ দেখে পড়াশোনা করার জন্য। আশা করি আপনারা সেই জায়গাটিতে আপনাদের নিজের অবস্থানটা আরো খুব ভালোভাবে সুসংহত করতে পারবেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার লেকচারের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে অন্য কোনো লেকচারে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।